দেখার কথা ছিল, সেটা কি আমরা দেখে নেব? আমরা আমরা এ পর্যন্ত যে লেসনগুলো আলোচনা করেছি, আজকে আমাদের যেটা আলোচনা করার কথা ছিল সেটা ছিল লেসন 4B, তাই তো? আমরা 4B বলতে কি বুঝি? আমরা জেনেছি লেসন 2A, লেসন 3A এবং লেসন 4A থেকে লেসন 2B, লেসন 3B এবং লেসন 4B সহজে তৈরি করা যায়। আমরা লেসন 2A থেকে লেসন 2B তৈরি করতে হয় কিভাবে সেটা দেখেছি, লেসন 3A থেকে 3B কিভাবে তৈরি করতে হয় সেটা দেখেছি। আজকে আমরা দেখব লেসন 4A থেকে কিভাবে লেসন 4B তৈরি করতে হয়, তাই তো? আমরা লেসন 4A তে কি দেখেছিলাম? ইট ইজ ডান। আমরা জানি এই যে এই জায়গাটায় যদি আমরা একটা শব্দ ইনসার্ট করি, আমরা ইনসার্ট বলবো এটাকে, এই জায়গাটায় যদি ইটের পরে যদি আমরা একটা শব্দ ইনসার্ট করি, ইনসার্ট কোন কোন শব্দগুলো করব সেটা আমরা জেনেছি, আবার আজকে না হয় দেখে নেব। তখন এই বি ভার্ব যেগুলো থাকবে সেটা বি হয়ে যাবে, এম থাকুক, ইজ থাকুক, আর থাকুক, সবগুলোই বি হয়ে যাবে। তাহলে লেসন 4 এ যেটা ছিল ইট ইজ ডান, লেসন 4B তে হয়ে যাবে ইট ইনসার্ট বি ডান। ইনসার্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? কোন কোন শব্দগুলো বসাবো? আমরা ক্যান বসাতে পারি যদি বাংলা বাক্যে পারা থাকে, যদি পারতাম থাকে তাহলে কুড বসাবো, উচিত থাকলে শুড বসাবো, ক্রিয়ার পরে তাম থাকলে উড বসাবো, হয়তো পারি এরকম হলে মে বসাবো, হয়তো পারতাম থাকলে মাইট বসাবো, অবশ্যই থাকলে মাস্ট বসাবো। আমরা লেসন 4টা দেখছিলাম, 4B। যেমন ইট, ক্যান, এই যে দেখেন এগুলো কিন্তু সব হলো ইনসার্ট, এরপরে কিন্তু বি ডান। আমরা দেখেছিলাম ইট ইজ ডান ছিল আমাদের লেসন 4A তে, তাই না? আর 4B তে হয়ে যাচ্ছে কি? এই ইটের পরে একটা ইনসার্ট বসাও। কোন শব্দগুলোকে আমরা ইনসার্ট বলছি সেটা জেনেছি, ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট, এই শব্দগুলোকে আমরা বলবো ইনসার্ট। এই ইটের পরে যখন ইনসার্ট বসানো হয় তখন যে এম ছিল, আই এর পরে এম ছিল, ইটের পরে ই ছিল, এই সবগুলো শব্দ বি হয়ে যাবে, যার ফলে এখানে হওয়া এই ধরনের, যেমন ইট ক্যান বি ডান অর্থটা হলো ইহা করা যেতে পারে, ইট কুড বি ডান ইহা করা যেতে পারত বা ইহা করা যেত, ইট শুড বি ডান মানে ইহা করা উচিত, ইট উড বি ডান ইহা করা হতো, ইট মে বি ডান ইহা করা হতে পারে, ইট মাইট বি ডান ইহা হয়তো করা যেত, ইট মাস্ট বি ডান ইহা অবশ্যই করা হবে। আচ্ছা, আমরা যেটা ইট ইজ ডান ছিল সেটার মাঝখানে আমরা ইনসার্ট বসিয়ে বানিয়ে দিয়েছিলাম ইট ক্যান বি ডান, ইহা করা যেতে পারে। যেমন ঢাকা শহরের যানজট নিরসনে চালক এবং পথচারীদের সচেতন করা যেতে পারে, যেমন ইহা করা যেতে পারে, এই যে সচেতন করা যেতে পারে, একই রকম প্যাটার্ন। সেই জন্য এটা ইট ক্যান বি ডান ফর্মুলার মাধ্যমে আমাদের করতে হবে। ইটের জায়গায় আমরা কি বসাবো? বাকি কি সম্বন্ধে বলা হয়েছে, কাকে সচেতন করার কথা বলা হয়েছে? চালক এবং পথচারীদের, এটা হলো ইটের জায়গায় বসাবো, ইটের জায়গায় বসাবো। তাহলে কি হলো? দ্য ড্রাইভার্স এন্ড দ্য পেডেস্ট্রিয়ানস। এই যে এই ক্যান বিটা হলো ক্যান বি, ডানের জায়গায় হলো করা, করা শব্দের ডান ফর্ম, তৈরি করা ইংরেজি হলো মেক, তার মেক, মেড, মেড, ডান ফর্মটা হচ্ছে মেড। কি করা যেতে পারে? সচেতন, সচেতন ইংরেজি এই যে সচেতন, সচেতন ইংরেজি হলো কনসাস। তাহলে চালক এবং পথচারীদের সচেতন করা যেতে পারে, ইংরেজি কি দাঁড়ালো? দ্য ড্রাইভার্স এন্ড দ্য পেডেস্ট্রিয়ানস ক্যান বি মেড কনসাস। কি করতে? নিরসনে, মানে নিরসন করতে। আমরা জানি ক্রিয়ার পরে যদি তে থাকে তাহলে এটার আগে ভার্বের আগে টু বসাতে হয়, তাহলে টু রিমুভ, এটা হলো আমাদের 1B। তাহলে নিরসন করতে বা নিরসনে ইংরেজি হলো টু রিমুভ। কি নিরসনে? দ্য ট্রাফিক জ্যাম, কোথাকার? ঢাকা শহরে, অফ ঢাকা সিটি। এই ইট ক্যান বি ডান ফর্মুলার মাধ্যমে আমরা এটা করতে পারছি। এরকম ভাবে সবগুলো ফর্মুলা ব্যবহার করে আমরা করতে পারবো। আমি আজকে যে জিনিসটার উপরে গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হলো, আমি গতকাল আমাকে এক দর্শক একটা প্রশ্ন করেছিলেন। আমি বলেছিলাম যে সেই প্রশ্নটার জবাব আমি সরাসরি না দিয়ে আমরা যে এক্সাম্পলগুলো আমার কাছে ছিল সেগুলো দিয়ে আমরা কথোপকথনের যে এক্সাম্পল ছিল সেটার মাধ্যমে দিলে ভালো হতো, কিন্তু আমি ততদূর যেতে পারিনি, সময় শেষ হয়ে গেছে। সেটাকে বোঝাবার জন্য আমি কিন্তু, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিষ্কার করে বলতে চাই, ইংরেজি গ্রামারের আলোচনা আমি পছন্দ করি না। আমি ইংরেজি বিভাগে অধ্যাপনার চাকরিটা ছেড়ে দিয়েছি প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতির প্রতিবাদ করে। ওই গ্রামারের আলোচনা যে কোনো বইতে আছে, আমার বইতেও আছে। গ্রামারের আলোচনা সব শিক্ষকরা করেন, একই রকম করেন, কিন্তু আমার মধ্যে যদি ভিন্নতা না থাকতো তাহলে দেশ টিভি তাদের এই অনুষ্ঠানে আমাকে বোধ করি এরকম অনুষ্ঠান করার জন্য নিয়ে আসতো না। তবু আমি ভাষাটাকে যেভাবে শেখাতে চাই, আমি বিশ্বাস করি ভাষা আগে, ওই ভাষার ভিতর থেকে গ্রামারটাকে খুঁজে নিতে হয়। আমি যদি গ্রামারটাকে শেখাতে যাই কিন্তু কনফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খেয়াল করেন, জেরির মা তাকে জন্মদিনে উপহার দিয়েছিল। আমরা বা বেশ কিছু আগে ইন্টারমিডিয়েট ক্লাসে একটা গল্প ছিল, ডেলার গল্প ছিল,
গিফট অফ দ্য মেজাই গল্পটার নাম ছিল, তারপরে মাদার ইন মেনভিল ছিল, সেগুলো থেকে আমি উদাহরণটা নিয়েছি। জেরির মা তাকে জন্মদিনের উপহার পাঠাতো, এই যে উপহারটা পাঠাতো এটা কিন্তু রেগুলার পাঠাতো না, কারণ সে আসলে জেরির কোনো মাই ছিল না, সে কল্পনায় ভাবতো। এই যে মাঝে মাঝে যে কাজটা করা হতো সেটা হলো এরকম, জেরিস মাদার উড সেন্ড হার বার্থডে গিফট, এটা আই উড ডু ফর্মুলা, তাই না? আমি করতাম, আই উড ডু। তাহলে এই যে এখানে কিন্তু আবার বলা হয়েছে ডেলা তার স্বামী জিমকে গভীরভাবে ভালোবাসতো, এখানে পাঠাতো ভালোবাসতো একই রকমের কথা না? আমি যদি বলে দেই ক্রিয়ার পরে তাম বা ত এগুলো থাকলে উড ব্যবহার করব, তাহলে এইটার ইংরেজি কি দাঁড়াতো? কোন ছাত্রছাত্রী আমার কথা শুনে এইভাবে হয়তো ইংরেজি করতো, ডেলা উড লাভ হার হাজবেন্ড জিম ডিপলি। তাহলে এটার অর্থ কি সেটা বোঝালো? আমি বলেছি প্রথম বাক্যে যে যেটা মাঝে মাঝে করা হয় সেটা হলো উড, তাই না? তাহলে এটাকেও যদি বলা হতো ডেলা উড লাভ হার হাজবেন্ড জিম ডিপলি, ডেলা তার স্বামী জিমকে গভীরভাবে ভালোবাসতো, তার মানে মাঝে মাঝে ভালোবাসতো। ভালোবাসাটা কি মাঝে মাঝে হয়? ভালোবাসাটা সব সময় হয়। সেই জন্য এটার ব্যবহার আর এটার ব্যবহার দুইটা বাংলা ভাষায় যদি একই রকম বাক্যের গঠন, কিন্তু ইংরেজি বাক্যের গঠন কিন্তু একরকম হবে না। তার মানে বাক্যটার নির্ভর করছে কোন সেন্স আমরা ব্যবহার করছি, যেমন কি অর্থ বহন করছে সেটার উপর ডিপেন্ড করে ইংরেজি গঠিত হবে। যেমন এখানে আছে দেন, সে কাজটি করেছিল, ইংরেজি হলো হি ডিড দ্য ওয়ার্ক, কিন্তু সে কাজটি করছিল, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। যখন আমি বলছি করেছিল, এটা কিন্তু স্বল্প সময়ের কথা, কিন্তু সে কাজটি করছিল, কাজটি চলমান ছিল, এটা দীর্ঘ সময়ের ব্যাপার, তাই না? সময়ের দিক থেকে এই ডুইং যখন ওয়াজ ডুইং বলবো তখন এটা দিয়ে বোঝাচ্ছে কাজের কন্টিনিউটি আছে, আর এখন যখন ডিড বলছি তখন কিন্তু সংক্ষিপ্ত অল্প সময়ের কথা। এই যে ব্যাখ্যাটা আমি বললাম গ্রামারের ভাষায়, এটাও কারেক্ট, কিন্তু এই কথাটা শুনলে তো একটু আগে যে কথাটা বলেছিলাম সেখানে যারা শিখেছিল তারা তো কনফিউজড হয়ে গেল। তাহলে এই যে একটু আগে বললাম আমি যে হি ডিড, সে কাজটি হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, এটা অল্প সময়ের আগের কথা, কিন্তু ওয়াজ ডুইং তো হলো কন্টিনিউটির পেশা। আমি যখন একটু আগে বললাম ডেলা তার স্বামী জিমকে গভীরভাবে ভালোবাসতো, এখানে তো ডিড ফর্মুলা ব্যবহার করেছি, তার মানে একটু আগে পরেরটাই কিন্তু বলেছিলাম, একটু আগের এক্সাম্পলটাই যে অল্প সময়ের ব্যাপার যেগুলো বসাই সেগুলো ডিড বসে, এটাও কিন্তু ডিড ফর্মুলা। তার মানে ওই এক্সাম্পলটার সেন্স আর এই এক্সাম্পলটার সেন্স দুইটা কিন্তু এক না। সেন্স বলে দেবে যে আমি কোথায় উড ব্যবহার করব, কোথায় শুড ব্যবহার করব, কোথায় উড ব্যবহার করব আর কোথায় ডিড ব্যবহার করব। আমাকে যে বন্ধু গতদিন প্রশ্ন করেছিলেন যে সে বিষয়টি জানতো, ইংরেজি হি উড নো দ্য ম্যাটার, এটা বলেন তো দেখি, এটা মাঝে মাঝে জানতো না, জানাটা তো সবসময় ছিল। তার মানে সেটা হয়ে যাবে সে বিষয়টি জেনেছিল, এই সেন্স হবে। তার মানে আই ডিড ফর্মুলা হবে, আই এর জায়গায় হলো হি আর ডিড এর জায়গায় হলো নো নিউ, তাহলে সে বিষয়টি জেনেছিল, হি নিউ দ্য ম্যাটার। আমি এই গ্রামারের পয়েন্ট মানে গ্রামার ধরে শেখানো হচ্ছে, বাক্যের ব্যবহারে সেখানে পক্ষপাতী, কাজে এটা মনে থাকবে বেশি। আমরা কি বুঝলাম? যেটা মাঝে মাঝে ঘটে, উডের অনেকগুলো ব্যবহার আছে, আমার বইতে অনেকগুলো ব্যবহার আছে। এইখানে যেটা বলছি সেটা হচ্ছে মাঝে মাঝে যেটা বোঝায় সেটার ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব, আর যেটা সব সময় ছিল আগে ছিল যেটা, সেটা নিউ ডিড ফর্মুলা ব্যবহার করবে, যার ফলে সে বিষয়টি জেনেছিল, হি নিউ দ্য ম্যাটার, হি উড নো দ্য ম্যাটার, সে মাঝে মাঝে ব্যাপারটা জানতো, এরকম সেন্স তো আমরা বলি না, যার ফলে এই বাক্যটা ভুল, এই বাক্যটা কারেক্ট। যদিও আগে আমি বলেছিলাম যে ক্রিয়ার পরে যদি তাম তে ত থাকে, অর্থাৎ তাম থাকে, তাইলে উড ব্যবহার করতে হবে, কিন্তু এখানে কি সেই নিয়মটা চলবে? গ্রামারের নিয়ম ওইভাবে শেখানোর মধ্যে কোনো সার্থকতা নেই। আমি একটা জায়গায় বলেছিলাম যে গ্রামার হচ্ছে কিন্তু ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিট্রারি, ভাষা হচ্ছে স্বৈরাচারী। যেমন খ জফলা, বাংলায় উদাহরণ দিয়েছিলাম, খ জফলা আকার হয় খে, ব জফলা আকার হয় বে, তাহলে ব জফলা আকার খ জফলা আকার হলে হয়েছে ব্যাখ্যা, ব্যাখ্যে হলো না। কিন্তু কেন হলো না? গ্রামারের ভাষায় তার ব্যাখ্যা নেই। আমরা কয়টা বর্ণ দিয়ে চিন্তা করতে পারি, অন্তস্থ স্বরেও বজফলা, বজফলা অন্তস্থ হয় ব্যয়, কিন্তু তার আগে যদি স্বরেও বসিয়ে দিই তাহলে হয়ে যায় অব্যয়, ব্যয় না, অব্যয় হলো না, অব্যয় হয়ে গেল। আরো উদাহরণ দেওয়া যায়, ভাষা এই যে দুইটা বর্ণ র বৈশিন্যরা এবং ক, দুইটাকে একসাথে করলে ক বৈশিন্যর, উচ্চারণটা কি হয়? উচ্চারণটা আমি যদি বলি কর, এটাও কিন্তু ঠিক হবে না। বাক্যে গঠন দেখলে আমরা বলতে পারবো, যেমন এখানে আছে কি, বাক্যের ব্যবহার দেখলে আমরা বলতে পারবো এটা উচ্চারণটা কি হয়। এবার নতুন নতুন কর ক্ষেত্র তৈরি করা হয়েছে, এখানে কিন্তু উচ্চারণটা হলো ক বৈশিন্যর কর। যদি বলি তুমি নিজেই, বাক্যটি এই যে একই বানান রেখেছি আমি, যদি ওকার না দেই, কিন্তু তুমি থাকার কারণে যে কেউ এটা পাঠ করতে গিয়ে বলবে তুমি নিজেই কাজটি করো, তাই না? কিন্তু আবার এরপরে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তুই নিজেই কাজটি কর। এখানে দেখেন বাক্যে ব্যবহার করার ফলেই
পরে কিন্তু বোঝা যাচ্ছে এটার উচ্চারণটা কি হবে বা ব্যবহারটাও কি হবে। এই যে যেমন দুইটা বর্ণ আছে দন্তস্ব এবং হ আকার, দুইটাকে মিলালে হলো হাস। যেমন এখানে আমরা বলি উচ্চ স্বরে হাস বলি না, হাস, এটার উচ্চারণ হচ্ছে একরকম। আবার এখানে বলছি হাঁস মুরগির খাবার বৃদ্ধি করা উচিত। তার একই বর্ণ মানে একই শব্দ উচ্চারণ কিন্তু ভিন্ন হয়। এটা আমরা বাংলায় দেখলাম, ইংরেজিতে কি এরকমটা হয় না? যেমন আমি বলছি যেমন আমি ঢাকায় বাস করি, ইংরেজি হলো আই লিভ ইন ঢাকা। দেখেন এই LIVE এটার উচ্চারণ কিন্তু লিভ, কিন্তু এই যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের সরাসরি অনুষ্ঠান, আমরা বলি লাইভ প্রোগ্রাম, কিন্তু লিভ প্রোগ্রাম কি বলি কখনো না। বানান এক কিন্তু উচ্চারণ তার ভিন্ন হয়ে গেল। কেন হয়ে গেল? বাক্যে ব্যবহার করার পরে বোঝা যাচ্ছে। এই যে রাইট READ, এখানেও আছে READ, কিন্তু যখন আমি বলছি আই উইল রিড দ্য বুক টুমরো, আমি আগামীকাল বইটি পাঠ করব। আর যদি বলি আই read the book yesterday, যখন আমি বলছি গতকাল আমি বইটি পড়েছিলাম, একই বানান হওয়ার পরেও এইটার যখন উচ্চারণ READ রিড হয়, এটা বাদ দিয়ে যা দাঁড়ায় সেটার উচ্চারণের মতো হয়, RED read এর মতো হয়। তাহলে ব্যাপারটা কি হলো? ভাষা কি গ্রামার দিয়ে নিয়ন্ত্রণ করা যায়? কোনো নিয়ম দিয়ে ভাষাকে বাধা যায় না। আমরা যে টেন্স গ্রামার শিখে ইংরেজি শেখার চেষ্টা করি, এ পর্যন্ত আমি যে নিয়মগুলো শিখিয়েছি, লেসনগুলো শিখিয়েছি, কি লেসন শিখিয়েছি? লেসন 1A থেকে শুরু করে লেসন 1F পর্যন্ত শিখিয়েছি। লেসন 2A B C লেসন 2A 3A 4A শিখিয়েছি, লেসন 2B 3B 4B শিখিয়েছি। কিন্তু লেসন 2A তে আমরা যা শিখি, টেন্স গ্রামার শিখে শুধু ততটুকুই শেখানো হয়। টেন্সের সংজ্ঞা যা পাবো আমরা, সেগুলো দিয়ে লেসন 2A তে যে বাক্য দেখিয়েছি সেই ধরনের বাক্যই করা যায়। কিন্তু এর পরের বাক্যগুলোকে ইংরেজি করতে হলে ওই যে লেসন 2B 3 লেসন 3A 4A লেসন 2B 3B 4B এগুলোর আলোচনায় যদি যাই, তাহলে টেন্স গ্রামারে কিন্তু সমাধান পাওয়া যায় না। আমরা স্টুডেন্টদেরকে কি শেখাই? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস শেখাই, ট্রান্সফরমেশন শেখাই, যদিও এটা গ্রামারের বিষয়, কিন্তু আমাদের ছাত্ররা কি শেখে? যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী এই নিয়মগুলো শেখে। এই তাদের মাথার মধ্যে মনে থাকে যে এটা টেন্স গ্রামার মনে হয় একটা নিয়মেরই বিষয়, কিন্তু আসলে যে ভাষার ব্যবহার এই কথাটা গুরুত্ব কম দেওয়া হয়। আমরা যদি এইভাবে শেখাই, আই ক্যান ডু মানে হচ্ছে আমি করতে পারি, এটা হচ্ছে আমাদের লেসন 2B। কিন্তু ইট ক্যান বি ডান, ইহা করা যেতে পারে, এটা হলো লেসন 4B। দেখেন লেসন 2B তে হয় অ্যাক্টিভ, লেসন 4B তে হয় প্যাসিভ। এটা 2B, এটা হলো 4B। যেমন আমরা দেশের জন্য অনেক কিছুই করতে পারি, এটা হলো আই ক্যান ডু, আমি করতে পারি, আমরা করতে পারি, আমরা দেশের জন্য অনেক কিছুই করতে পারি, একই প্যাটার্নের কথা হয়ে গেল। কাজে আই ক্যান ডু এই ফর্মুলার মাধ্যমে এই বাক্য আমরা ইংরেজি করতে পারি। যেমন আই এর জায়গায় কি বসাবো? কাদের কথা বলা হলো? আমরা, উই। ক্যানের জায়গায় ক্যান, ডু এর জায়গায় হলো করা, করতে পারি, করা, এই জন্য এখানে ডু বসে। তাহলে আমরা করতে পারি, উই ক্যান ডু। কি করতে পারি? অনেক কিছুই, মেনি থিংস, দেশের জন্য, ফর দ্য কান্ট্রি। তাহলে অ্যাক্টিভ হলো আই ক্যান ডু ফর্মুলার মাধ্যমে আমরা দেশের জন্য অনেক কিছু। অ্যাক্টিভ সেন্টেন্সটা দেখে নিলাম, এর প্যাসিভ সেন্টেন্সটা দেখে নেব। তার একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, জি শিক্ষার্থী, নাম বলে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে এখানে প্রথম বলেছিল যে I read it tomorrow, I read the book tomorrow, তো এখানে I read it yesterday, এটা প্রোনাউন্সিয়েশনটা read আর read কেন হলো এটা আমি জিজ্ঞেস করতে চাইছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রোনাউন্সিয়েশনটা কেন ভিন্ন হয়েছে? ভিন্ন হলো, আমি সুপ্রিয় শিক্ষার্থী আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো এরকম প্রশ্ন অনেকেরই মনে জাগতে পারে, সেজন্যই কিন্তু আমি ইংরেজির আলোচনায় না গিয়ে আমি বাংলার আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে এই যে কর শব্দটা খেয়াল করেন, এটা কর ও কর, কখনো হচ্ছে কর, কখনো হচ্ছে করো। এটা কেন হলো কর, কেন হলো করো, এটা কি কোনো গ্রামারের নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করা যাবে? এটা বলতে হবে বাক্যটা পাঠ করলেই বোঝা যাবে। যে ভাষা জানে তার, রাইট, যে ভাষা জানে সে কিন্তু এটা ঠিক করে বলতে পারছে। তো ঠিক একইভাবে আমি গ্রামার শেখার উপরে গুরুত্ব দিচ্ছি না, আমি ভাষা শেখার উপরে গুরুত্ব দিচ্ছি। যখন একজন লোক ভাষাটা বুঝবে, যেমন উচ্চস্বরে হাস না, উচ্চস্বরে হাসো, এই যে এটা হাস না হয় হাসো কেন উচ্চারণ হলো, এটা কি গ্রামার দিয়ে বোঝানো যাবে? বোঝানো যাবে না। কাজেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাষাটাকেই বুঝতে হবে, শিখতে হবে, গ্রামারে শেখা না। এই যে আপনাকে যেটা শিখতে হবে সেটা কি? আপনি শিখবেন পাঠ করা ইংরেজি হলো রিড। আর যখন আপনি শিখবেন যে আমার দরকার পাঠ করেছিলাম বা পড়েছিলাম যখন বলবো, এটা READ
কিন্তু এটার উচ্চারণটা কি হবে এটা জানার জন্য, যেহেতু এটা বিদেশি ভাষা, ইংরেজরা কিভাবে বলে এটা জানার জন্য আপনাকে আমাকে ডিকশনারি দেখতে হবে। ডিকশনারিতে যেভাবে উচ্চারণ আছে আমাদেরকে সেভাবে উচ্চারণটা শিখতে হবে। এনিওয়ে, এটা ভাষার ব্যাপার। আমি আরেক দিনও বলেছিলাম 1.5 টাকায়, 2.5 টাকা এবং 3.5 টাকা এগুলো আলোচনা করেছিলাম এই ধরনের আলোচনার জন্য। যাক, এটা অতীতের কথা, আলোচনা হয়ে গেছে আগে, আমি আর রিপিট করছি না। আমি যেটা বলছিলাম, আমরা শিক্ষার্থীদেরকে গ্রামারের মধ্যে আবদ্ধ করে নেই। আমরা তাদেরকে শেখাই যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে এইভাবে করবা, এইভাবে করবে, নিয়মের মধ্যে বন্দী করে নেই। কিন্তু এটার তো ভাষার ব্যবহার আছে, ভাষাগত ব্যবহারটা তো আসল। আমরা যখন বলছি আমরা দেশের জন্য অনেক কিছু করতে পারি, এটা হলো অ্যাক্টিভ কথা। কিন্তু প্যাসিভ ভয়েসে আমরা এই ধরনের কথা বলি, দেশের জন্য অনেক কিছুই করা যেতে পারে, যখন আমরা সরাসরি কাউকে উদ্দেশ্য করছি না। হ্যাঁ, আমরা যখন কেউ কাজটা করে সেটা হলো অ্যাক্টিভ। যখন কর্মটাকে প্রাধান্য দেওয়া হয়, কে করলো সেটা বড় কথা না। যেমন এখানে আছে দেশের জন্য অনেক কিছু করা যেতে পারে, কার দ্বারা, এই কথাটা বড় কথা না, কর্মটা বড়। দেশের জন্য অনেক কিছু করা যেতে পারে, এই যে অনেক কিছু করা যেতে পারে, এটা হলো বড় কথা, কাজটা বড় কথা, তখন সেটা হলো প্যাসিভ। এখন আপনি বলেন তো, আমি কি শিক্ষার্থীদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেখাবো, নাকি আমি অ্যাক্টিভ ভয়েসেও কিভাবে কথা বলা যায় সেই কথাটাই কি প্যাসিভ ভয়েসে কিভাবে বলা যায় সেটাই শেখাবো না? কোথায় কোন সেন্টেন্সটা ব্যবহার যেমন করতে হবে? আমরা শিখালাম যে আমরা দেশের জন্য অনেক কিছু করতে পারি, এটা অ্যাক্টিভ। আচ্ছা, এটা প্যাসিভ হলে কি ধরনের বাক্যটা কি হবে, আগে আমার সেটা জানতে হবে। বাক্যটা হবে দেশের জন্য অনেক কিছুই করা যেতে পারে। এটা আমরা ইট ক্যান বি ডান ফর্মুলার মাধ্যমে করতে পারি। ইটের জায়গায় কি করা যেতে পারে, অনেক কিছু। অনেক কিছু ইংরেজি হলো মেনি থিংস। আর এই যে ক্যান বির জায়গা হলো ক্যান বি, ডানের জায়গা হলো ডান, করা যেতে পারে, করাটা ডান ফর্ম, দেশের জন্য ফর দ্য কান্ট্রি। তার মানে আমাদের শিক্ষার্থীদেরকে যেটা শেখাতে হবে সেটা হলো সেন্সটা, বাক্যটা, কথাটা। যেমন তুমি বিষয়টি নিয়ে আলোচনা করতে পারো, এখানে কে করতে পারে, তুমি। কিন্তু এটাকে যখন আমি প্যাসিভ করে নেব তখন কি হবে, বিষয়টি আলোচনা করা যেতে পারতো, তুমি বিষয়টি নিয়ে আলোচনা করতে পারতে, এই কথাটাকে যখন আমি প্যাসিভে করব তখন হবে বিষয়টি আলোচনা করা যেতে পারতো। তাইলে তুমি বিষয়টি নিয়ে আলোচনা করতে পারতে, এটা হলো অ্যাক্টিভ। বিষয়টি নিয়ে আলোচনা করে যেতে পারতো, এটা হলো প্যাসিভ। তাহলে আমি যখন বাক্যটা যেভাবে বলবো সেইভাবেই যদি বাক্যটা গঠন করতে শিখি, তাইলেই না আমার অ্যাক্টিভ প্যাসিভ শিখে লাভ আছে। আমার তো এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেখাতে হলে 5টা গ্রামারের রুল শেখাতে হয়। এফএম মেথড শিখলে কোনো গ্রামারের রুল শিখতে হবে না, এমনিতেই বাক্য প্যাসিভ করা যাবে। আই কুড ডুটার প্যাসিভ হয়ে যাবে ইট কুড বি ডান, ইট কুড বি ডান অ্যাক্টিভ হয়ে যাবে আই কুড ডু। যেমন তুমি বিষয়টি নিয়ে আলোচনা করতে পারতে, ইউ কুড, আলোচনা করে ইংরেজি হচ্ছে ডিসকাস, আই কুড ডু, এটা হলো আই কুড ডু। এই যে আই কুড ডু, আই এর জায়গা হলো তুমি, ইউ কুড, ডু এর জায়গা হলো আলোচনা করা, ডিসকাস। কি আলোচনা করে, বিষয়টি, দ্য ম্যাটার। তুমি বিষয়টি নিয়ে আলোচনা করতে পারতে, ইউ কুড ডিসকাস দ্য ম্যাটার। প্যাসিভ হয়ে গেল বিষয়টি আলোচনা করা যেতে পারতো, তাহলে এটা হয়ে যাবে ইট কুড বি ডান। ইটের জায়গায় কি আলোচনা করা যেত, বিষয়টি, দ্য ম্যাটার। তারপর কুড বির জায়গা হলো কুড বি, আর এই ডানের জায়গা হলো যে ভার্বটি ছিল সেটা ডান ফর্ম, এখানে ভার্বটি ছিল ডিসকাস, তাহলে এটা ডান ফর্ম হলো ডিসকাস, ডিসকাসড, ডিসকাস। তা আমি কি গ্রামারের রুল শিখলাম, নাকি আমি আই কুড ডু এটা অ্যাক্টিভ, ইট কুড বি ডান এটা প্যাসিভ। এইটুকু যদি জানি আর সেই সূত্রগুলোকে যদি আমি প্রয়োগ করতে পারি, তাহলে তো আমি যে কোনো বাক্য ইংরেজিতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারছি। আরেকটি আই শুড ডু হলো অ্যাক্টিভ, ইট শুড বি ডান হলো প্যাসিভ। অ্যাক্টিভে কি হয়, সকলের এফএম মেথড শেখা উচিত, আমার করা উচিত, তোমার করা উচিত, আমার শেখা উচিত, তোমার শেখা উচিত, সকলের শেখা উচিত, এটা হলো অ্যাক্টিভ। এটাই যখন প্যাসিভ করব তখন কি হলো, এফএম মেথড শেখা উচিত, কাজটা দরকার। কার শেখা উচিত সেটা বড় কথা না, বাই ওটা বাই দিয়ে বসিয়ে দিতে পারে। তাহলে আমি যদি বাংলায় ব্যবহারটা জানি, আমি যদি ভাষার ব্যবহারটা জানি, সেটা শেখানোই তো হচ্ছে আসলে গ্রামার শেখানো। গ্রামার শেখালাম, না শেখাতে পারলাম গ্রামার, না শেখাতে পারলাম ভাষার ব্যবহার, তাহলে তো সেই শিক্ষাটা পরিপূর্ণতা পেল না। যেমন সকলের এফএম মেথড শেখা উচিত, আই শুড ডু এর মাধ্যমে কি হলো, আই এর জায়গা হলো কার কথা বলা হয়েছে, সকলের, ইংরেজি হলো এভরিবডি। শুড এর জায়গা হলো শুড, ডু এর জায়গা হলো শেখা, ইংরেজি হচ্ছে লার্ন। তাহলে এভরিবডি শুড লার্ন কি, এফএম মেথড। আর প্যাসিভে যখন বলছি সেটা হয়ে গেল এফএম মেথড শেখা উচিত, তাহলে কি, এটা হলো ইট শুড বি ডান। ইটের জায়গায় কি বসাবো, কি শেখা উচিত, এফএম মেথড, সেই জন্য ইটের জায়গা হলো এফএম মেথড। এই শুড বি জায়গা হলো শুড বি, ডানের জায়গা হলো, দেখেন ডু ছিল, ডু এর ডান ফর্মে বানাতে হবে, তাহলে ডু ফর্মে ছিল লার্ন, এটা ডান ফর্মে হয়ে যাবে লার্ন, লার্নড, লার্নড, তাই না? তাহলে এফএম মেথড শুড বি একই হবে, লার্ন। হ্যাঁ, তাহলে আমাদের কাছে কিছু এসএমএস আছে, এসএমএস গুলো একটু পড়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এশা জানতে চেয়েছিলেন আপনার এফএম মেথডের উপর কোনো বই আছে কিনা। এটা কি বলা ঠিক হবে এই অনুষ্ঠানে? এনিওয়ে, দর্শকদের প্রশ্নের জবাবে আমি বলছি, হ্যাঁ, আমার লেখা অনেকগুলি বই আছে।
এরপরে আর কিছু? স্যার নিশিতা জানতে চেয়েছিলেন সে যে গেল আর ফিরে এলো না, এটা ট্রান্সলেশন কি হবে? সে যে গেলই আর ফিরে এলো না। হ্যাঁ, এটাকে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাষাটাকে আমরা কিভাবে ব্যক্ত করব, তাই না? আমরা সে গেল, এটা আমাদের আই ভার্বের লেসনে আমরা জানি আই ডিড ফর্মুলা হবে, তাই না? তাহলে সে গেল, আই এর জায়গায় হি, গেল ইংরেজি হলো ওয়েন্ট, হি ওয়েন্ট, সে গেল আর ফিরে এলো না, এটা হলো নেভার টু রিটার্ন, নেভার টু রিটার্ন। আমরা জানি টু ডু মানে করতে করার, তাই তো? এই টু ডু মানে 1B ফর্মুলা বসিয়ে দিলে হয়ে গেল হি ওয়েন্ট অ্যাওয়ে নেভার টু রিটার্ন, অথবা শি ওয়েন্ট এন্ড ওয়েন্ট অ্যাওয়ে। আমরা যেভাবে মানে ইমোশনালি যেভাবে এক্সপ্রেস করতে চাই সেটা সেভাবে আমরা করতে পারি, কিন্তু দেখেন তো, দেখি এটা কিন্তু আমাদের লেসনের বাইরে না, ফর্মুলার বাইরে না, রাইট? স্যার এরপরে বুশরা জানতে চেয়েছিলেন এফএম মেথডের কোচিং সেন্টার কোথায় আছে আর আপনার ইমেল অ্যাড্রেসটা। আমি একটু সংশোধন করতে চাই, এফএম মেথড কোনো কোচিং সেন্টার না। আমি যদিও ইংরেজির বিভাগে অধ্যাপনা করে এসেছি, আজকে 30 বছর আমার অধ্যাপনার বয়স, আমি একটি দিনের জন্য একটি স্টুডেন্টকে প্রাইভেট পড়াই নাই। এর কারণ হচ্ছে আমি প্রাইভেট পড়াবো, সৎ পথে উপার্জন করব, এই বাসনা নিয়ে শিক্ষকতা এসেছিলাম, অধ্যাপনা এসেছিলাম প্রথম জীবনের চাকরিতে। আমার অধ্যাপনা জীবনের বয়স যখন মাত্র 2 মাস, তখনই আমার সরকারি হরগঙ্গা কলেজে পরীক্ষার দায়িত্ব পড়ে, এইচএসসি পরীক্ষার। আমার যে রুমে দায়িত্ব পড়ে সেই রুমে একটি মেয়েরা ছিল। পরীক্ষা শুরুর 10 মিনিটের মধ্যে দেখলাম একটি মেয়ে কাঁদতে শুরু করেছে। আমি তার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম তোমার কি শরীর খারাপ, আমি কি সিক বেডের ব্যবস্থা করব? সে আমাকে বললো না স্যার, শরীর ভালো। তাহলে কাঁদছো কেন? সে বললো স্যার কোশ্চেন কমন পড়েনি। আমার প্রথমে ছিল তার প্রতি মমতা, কাঁদছে দেখে, কিন্তু যখন বললো কোশ্চেন কমন পড়েনি আর সেই জন্য সে কাঁদছে, আমি কিন্তু প্রচন্ড রেগে গেলাম। রেগে গিয়ে বললাম পড়াশোনা করবে না আর কোশ্চেন কমন পড়েনি বলে কান্নাকাটি করবে, এটা তো পরীক্ষার হল। সে আমাকে বললো স্যার পড়াশোনা করেছি। এই কথা শুনে আমার রাগটা আরো বেড়ে গেল। আমি বললাম যে যেন তেন পড়াশোনাকে পড়াশোনা করে বলে না। সে আমাকে বললো স্যার 19টি এসে মুখস্থ করেছি, একটিও কমন পড়েনি। আমি শিক্ষার্থী বন্ধুরা জীবনে যতবার এই কথাটা উল্লেখ করি আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যায়। আমার দেশের শিক্ষার্থী 19টি এসে কি স্যার মুখস্থ করেছে, চিন্তা করা যায়? আমি তার শিক্ষক, আমি সারা জীবনে এত পড়াশোনা করি নাই, সে এতটা পড়াশোনা করেছে, কিন্তু 19টা এসে মুখস্থ করার পর তার একটি এসে কমন পড়ে নাই। এটা কেমন শিক্ষা? আমরা ছাত্রদের দিয়ে কেন এই কষ্ট দেয়াচ্ছি? তো কি প্রসঙ্গে যেন কথাটা বলছিলাম? স্যার আমাদের সাথে একজন কলার আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ভুলেই গেছি কোন প্রসঙ্গে উত্তরটা আমি টেনেছিলাম। হ্যালো আসসালামু আলাইকুম, আমি চিটং থেকে বলছিলাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। ভালো আছে, একটা ট্রান্সলেশন জানতে চাচ্ছি, তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছিল। আচ্ছা, আপনারা যদি আমাকে ট্রান্সলেশন জিজ্ঞেস করেন তাহলে আমার এফএম মেথড উদ্ভাবন করে লাভটা কি হলো? ট্রান্সলেশন তো যে কাউকে জিজ্ঞেস করা যায়, এবং এটা আপনারা যে কোনো বইতেও পাবেন। এটাকে যদি আপনি মনে করেন এই ট্রান্সলেশন আমরা আগে কি করতাম, ইন্টারভিউ বোর্ডে কি করা হতো, যারা ক্যান্ডিডেট আসতো তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতাম, কিছু কিছু ট্রান্সলেশন জিজ্ঞেস করা হতো, যে বলো দেখি রামেরা 3 ভাই, ইংরেজি পারলে ও খুব ভালো, ট্রান্সলেশন পারলে খুব ভালো ইংরেজি জানে। ডাক্তার আসার আগে রুগী মারা গেল, এগুলো মুখস্থ বলতে হতো। আজকাল কিন্তু ডাক্তার আসার আগে রুগী মারা যায় না, আর ডাক্তার রুগীর বাড়ি আসে না, বরং রুগীকেই ডাক্তারের কাছে হসপিটালে যেতে হয়। আমাকে যে ট্রান্সলেশনটা করলেন কি যেন, এখন তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছিল, আমরা জানি কি it was drizzling, তাহলে আমরা কি জানি? আমি তো দেখিয়েছি I was doing, এরকম একটা ফর্ম আছে না আমাদের লেসন 2B তে, লেসন 2B না, সো 2A তেই পেয়েছি আমরা, তাই না? লেসন 2A তে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম একটা বাক্য যদি ভার্ব কিংবা নন ভার্ব কিংবা ভার্বের পরে হয় জাতীয় শব্দের ওই ক্যাটাগরির হয়, তাহলে লেসন 2A, লেসন 3A, লেসন 4 এর মাধ্যমে এক একটা বাক্য থেকে 6টা করে বাক্য তৈরি করা যায়। আমরা যখন লেসন 2A শিখেছিলাম, ওই ভদ্রলোক যদি প্রশ্ন করতে যদি খেয়াল করতেন, লেসন 2 এর আই ডু, আই ডিড, আই শ্যাল ডু, আই 6 নাম্বার ফর্মে আমরা এই ধরনের বাক্য শিখিয়েছিলাম। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এটা ইট ওয়াজ I was doing ফর্মুলা মানে it was drizzling then, অথবা then it was drizzling। তাহলে আমি মনে হয় আপনাদের আর ট্রান্সলেশন করতে
চাইবো না, কারণ আপনারা, আমি একটা জিনিস মনে করি, এই 30 বছর ধরে আমি গবেষণা করেছি, এফএম মেথড তৈরি করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এফএম মেথড রিলেটেড প্রশ্নই যদি আমাকে করেন, তাহলে আমার মনে হয় আমার জীবদ্দশায় যদি আপনারা এই প্রশ্নগুলোর জবাব চান, তাহলে আমার কাছ থেকে মানে অবিকৃত অবস্থায় পেতে পারে। কিন্তু এরপরে যদি বুঝতে পেরেছেন, আমাদের কাছে এফএম মেথড রিলেটেড একটা কোশ্চেন আছে। তানিয়া জানতে চেয়েছিলেন অ্যাকশন ভার্ব কি? হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে, এগুলি তো আমাকে জিজ্ঞেস করবেন। অ্যাকশন ভার্ব বলতে আমি যে ভার্বটাকে নাম দিয়েছি সেটা হলো কি, আমরা জানি কিছু ভার্ব। আমরা অ্যাকশন ভার্ব কি এই প্রশ্নের অ্যানসার দেব বিরতি থেকে ফিরে এসে। আচ্ছা, ঠিক আছে। দূরপাঠে শিক্ষার্থীরা ফিরে এলাম বিরতি থেকে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এখন চলে যাচ্ছি মূল আয়োজনে। হ্যাঁ, স্যার, আমরা তো কোশ্চেনের অ্যানসার দেওয়ার চেষ্টা করছিলাম। আমি একটু ওই আগে যে অ্যাকশন ভার্বের একটা অ্যানসার দেওয়ার বাকি ছিল। এর আগে ওই আগের প্রশ্নটা আমি শেষ করতে পারিনি, ভুলে গিয়েছিলাম বলেছিলাম। আচ্ছা, ঠিক আছে, ওটা শেষ করে আমরা ফিরে আসব অ্যাকশন ভার্বে। একজন প্রশ্নকর্তা বা শিক্ষার্থী বন্ধু বলেছিলেন যে এফএম কোচিং সেন্টার, বলেছিলাম যে এফএম ইনস্টিটিউটে কোনো কোচিং সেন্টার না, আমি কখনো কোচিং করাই না, পড়াই না। এফএম ইনস্টিটিউটে হচ্ছে পুরো নাম হচ্ছে এফএম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সংক্ষেপে আমরা বলে থাকি এফএম ইনস্টিটিউট। এটা কোনো কোচিং সেন্টার না। এইখানে ইংরেজি ভাষা কিভাবে বাংলা ভাষাভাষী মানুষকে সহজে ইংরেজি শেখানো হয়, এটার উপরে আমি মেথোডোলজি ডেভেলপ করার জন্য কাজ করেছি, এবং এই পদ্ধতিতেই আমি এতদিন এখানে দেশ টিভির অনুষ্ঠানে বোঝাবার জন্য চেষ্টা করেছি। যাক, আমাকে প্রশ্ন করা হয়েছে অ্যাকশন ভার্ব কি। আমরা অ্যাকশন ভার্ব বলতে সেটাকেই বুঝবো যার দ্বারা কোনো কাজ করাবো। অ্যাকশন মানে হচ্ছে কাজ। যেমন যদি আমি বলি খাওয়া, ইট, তাহলে এটা দিয়ে কিনা একটা কাজ করা বোঝায় না? আচ্ছা, যে ভার্ব দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটা হলো অ্যাকশন ভার্ব। গো হচ্ছে অ্যাকশন ভার্ব। তারপরে হচ্ছে স্লিপ, যে কোনো কাজ যদি বোঝায় কোনো ভার্ব দ্বারা, সেটাকেই বলবো আমরা অ্যাকশন ভার্ব। আর যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে না, সেটাকেই বলবো আমরা নন ভার্ব, যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় না। যেমন আই এম ওয়ার্কিং, এই যে এই এম দিয়ে কিন্তু কোনো কাজ করা বোঝায় না, কিন্তু এই ওয়ার্ক শব্দটা দিয়ে কিন্তু কাজ করা বোঝায়। বা হি ইজ আ স্টুডেন্ট, এই যে ইজ বলছি, এম বলছি, আর বলছি, এগুলো দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝায় না, এগুলোকে আমরা বলবো নন ভার্ব। স্যার, আমাদের কাছে শোভা জানতে চেয়েছিলেন 1E এর গঠন প্রণালীটা যদি আরেকবার বলে দিতেন। 1E নিয়ে তো অনেক আলোচনা করেছি প্রথম দিকে। আচ্ছা, ঠিক আছে। আমরা জানি কি, খুব সহজ, আজকে একটু সংক্ষেপেই বলে ফেলি। আমরা জানি লেসন 1B হচ্ছে কি, ভার্বের আগে টু বসাবো, তাই তো? লেসন 1C হলো কি, 1C হলো এই যেটা ভার্বের আগে টু আছে, এটার আগে আমরা একটা নট বসিয়ে দেবো, তাই তো? লেসন 1D তে কি আছে, এই 1B যেটা ছিল টু প্লাস ভার্ব, এটার আগে একটা WH ওয়ার্ড বসিয়ে দেবো, WH। আর লেসন 1E যেটা, লেসন 1E, সেটা হলো কি, ভার্ব থাকবে, যে কোনো ভার্ব, এর শেষে আমরা কি করব, আইএনজি যোগ করব। যেমন ডুইং, করিয়া, অর্থ হয়ে যাবে অন্তস্থ আকার কিংবা একার। ডুইং মানে করিয়া, করে। গোয়িং হলে যাইয়া, গো এর শেষে আইএনজি যোগ হলে যাইয়া যে। কামের শেষে যদি আইএনজি যোগ হয়, কামিং, আসিয়া এসে। এখানে এসে আমি অনুষ্ঠান করি, দেশ টিভিতে এসে আমি অনুষ্ঠান করি। এই যে আসিয়া এসে কথাটা হবে, তখনই হয়ে যাবে আইএনজি। আর এই যে লেসন 1E যেটা বলছি, গ্রামারের ভাষায় যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে এই 1E দিয়ে আমরা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল শেখাতে পারি। তারপর জিরান শেখাতে পারি। এই জিরানের ব্যবহার, এই জিরান কথাটা শুনলেও ভয় লাগে, পার্টিসিপল কথাটা শুনলেও ভয় লাগে। দরকার কি, আমার কখন কি অর্থ ব্যবহার করব, বাংলা ভাষাটাকে আমি স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করার জন্য কখন আমি 1B ব্যবহার করব, কখন 1C ব্যবহার করব, কখন 1D ব্যবহার করব, কখন 1E ব্যবহার করব, এবং কখন 1F ব্যবহার করব, সেটুকু জানলেই তো আমার ইংরেজি বলা সম্ভব। বাংলায় কি বলতে চাইছি সেটা জেনে নিলেই হবে। এক্স্যাক্টলি, বাংলা আমার মাতৃভাষা, আমি মাতৃভাষায় কথা বলতে চাচ্ছি, সেই কথাটাকে যদি আমি ইংরেজিতে করতে চাই, তাহলে আমার কোনটা দরকার, কিভাবে সেটাকে গঠন করব, সেটা জানলেই তো আমি সেটা ইংরেজি করতে পারছি। আচ্ছা স্যার, লোপা জানতে চেয়েছিলেন তিনি ইংরেজিতে অনেক দুর্বল, কিন্তু তার স্পোকেন ইংলিশ শেখার অনেক শখ, এজন্য কি করতে পারেন? লোপা না? জি, লোপা, আপনাকে আপনার এই প্রশ্নের জন্য ধন্যবাদ। এই প্রশ্নটা অনেক শিক্ষার্থীরই। আমার দেশের শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল, এটা সবাই বিশ্বাস করলো, আমি বিশ্বাস করি না। আপনি দুর্বল বলছেন, আপনি দুর্বল না।
আপনি যদি ঢাকায় থেকে থাকেন তাহলে আমি অনুরোধ করব যে কোনো শুক্রবার সকাল 9:30টায় FM ইনস্টিটিউটে আমি সেমিনার নিয়ে থাকি। এটা ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হয় না। আপনি আসবেন, আপনি পরিচয় দেবেন যে আপনি সেই লোপা যে বলছেন যে ইংরেজিতে দুর্বল। উপস্থিত যত লোক থাকবে আমি সবার সামনে আপনাকে ইংরেজিতে কথা বলাতে সক্ষম হব, কারণ আমি বিশ্বাস করি আপনি পারেন। আপনি পারেন না আপনি মনে করেন, তার কারণ আপনি পদ্ধতি জানেন না। যদি সঠিক পদ্ধতি দেখিয়ে দেওয়া যায়, আগেই বলেছি সিলেটের বাসে তুলে দিলে মানুষ কিন্তু সিলেটে পৌঁছে যাবে, চট্টগ্রামের বাসে তুলে দিলে মানুষ চট্টগ্রামে গিয়ে পৌঁছাবে, FM মেথড লেসনে তুলে দিলে বাংলা ভাষাভাষী মানুষরা ইংরেজিতে কথা বলতে পারবে। কাজেই কথা বলা কোনো কঠিন বিষয় না। বিষয় সমস্যা যেখানে সেটা হচ্ছে আমাদের পদ্ধতি জানা নেই। আচ্ছা, সঠিক পদ্ধতিটা আগে জেনে নিতে হবে। আর এই লোপা মতো যারাই মনে করছেন যে ইংরেজিতে দুর্বল, আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিচ্ছি যে আপনারা ওই সেমিনারটাতে আসেন, সেখানে আপনি ইংরেজিতে শুধু দুর্বল না, আপনি সবল হবেন, আপনি ইংরেজিতে কথা বলবেন, অন্যের কথার ইংরেজিতে আনসার করতে সক্ষম হবেন, আপনার নিজের ভিতরে আত্মবিশ্বাস ফিরে পাবেন। আত্মবিশ্বাসটাই হলো শিক্ষার আসল মানে ফল। স্যার, এরপর তন্নি জানতে চেয়েছিলেন স্পোকেন ইংলিশ শিখতে হলে কোনটির উপর বেশি জোর দিতে হবে? স্পোকেন ইংলিশ শিখতে হলে এক কথায় আমি যদি বলতে হয়, আমি বলবো আপনি টেন্স গ্রামার যা শিখেছিলেন ওর থেকে দূরে সরে আসেন। আপনি নিজেকে স্বাধীন করে দেন। আপনি টেন্স গ্রামারের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখে আপনি নিজেকে পঙ্গু করে দিয়েছেন, শৃঙ্খলিত করে দিয়েছেন। আগে স্বাধীন হন। স্বাধীন মানুষ যদি চিন্তা চেতনায় স্বাধীন না হয়, একটি স্বাধীন ভূখণ্ডে বসবাস করার পরেও সে স্বাধীনতার সুফল ভোগ করতে পারে না। আমার দেশের শিক্ষার্থীরা যদি এই টেন্স গ্রামারের এই বন্ধন থেকে, এই শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে তারাও সুফল লাভ করতে পারবে না। আপনি ওটা বাদ দেন, আপনি FM মেথড ফলো করেন, আপনার পক্ষে ইংরেজিতে দক্ষতা অর্জন করা খুব সহজ, খুব সহজ। আচ্ছা স্যার, এরপরে নিপা জানতে চেয়েছিলেন আমি ইংলিশ বলতে গেলে ভার্বে ভুল করি, এজন্য কি করতে পারি? ইংরেজি বলতে গেলে ভার্বে ভুল করেন? সম্ভবত উনি ওই যে গোজ, গো এই ভুলগুলোর কথা বোঝাতে চাচ্ছেন। তাহলে FM মেথডের লেসনগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, এটা আপনার থাকবে না। আপনার গ্রামারও সঠিক হয়ে যাবে। আমরা এই যে ল্যাপটপ আছে, এর ভিতরে কিছু সফটওয়্যার বিল্ট ইন অবস্থায় আছে। FM মেথড হচ্ছে এমন একটি পদ্ধতি যার ভিতরে লেসনগুলোর ভিতরে গ্রামারটাও বিল্ট ইন অবস্থায় আছে। তো আপনার গ্রামারের কথা চিন্তা করতে হবে না। এই যে আপনি বললেন ভুল হয়, এই ভুলটাও কখনোই হবে না। লেসনগুলো ঠিক সেভাবেই প্র্যাকটিস করতে হবে FM মেথডের নিয়ম অনুযায়ী। FM মেথড প্র্যাকটিস করার কিন্তু আলাদা নিয়ম আছে। আমরা সাধারণভাবে যেভাবে পড়াশোনা করি, FM মেথডের পড়াশোনাটা কিন্তু একটু ডিফারেন্ট। স্যার, এরপরে পিঙ্কি জানতে চেয়েছিলেন অনেক বড় প্যারাগ্রাফ বা এসে লিখতে হলে সেটার যে গ্রামাটিক্যাল ভুলগুলো আছে এটা অ্যাভয়েড করার জন্য বা এই ভীতিটা দূর করার জন্য তিনি কি করতে পারেন? এই কথাটাই তো আমি বোঝাতে চাচ্ছি। এই যে গ্রামারের দুশ্চিন্তাটা একেবারে ভুলে যেতে হবে, গ্রামারটাকে বাদ দিয়ে দিতে হবে। আগে একটা অনুষ্ঠানে আমি বলেছি আমি 3 ভাবে চিন্তা করি। ইংরেজি হচ্ছে একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটা লিটারেচার, ইংরেজি হচ্ছে গ্রামার। এই 3টা আলাদা আলাদা সেকশন। মানে যারা ইংলিশে স্পেশালাইজেশন যারা ইংরেজিতে অনার্স পড়ে, মাস্টার্স পড়ে, ELT পড়ে, MELT পড়ে, তাদের জন্য গ্রামার দরকার। আর এর আগ পর্যন্ত আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ রাখবো, আবেদন করব আকুলভাবে, গ্রামারের বোঝাটা ছাত্রছাত্রীদের থেকে সরিয়ে দেন। ছাত্রছাত্রীদের অন্তত সোজাভাবে চলতে পারবে, শিখতে পারবে, এগোতে পারবে, তারা মেধাবী মানুষে পরিণত হতে হবে। যে বন্ধু প্রশ্ন করলেন যে প্যারাগ্রাফ লিখতে গেলে আমার গ্রামারের কথা ভাবতে হয়, আপনি গ্রামারের ভাবনা বাদ দেন। বাংলা ভাষায় যখন আপনি লিখেন, তখন কি আপনি বাংলায় যে কয়টা বাক্য লিখেন, তখন কি আপনি বাংলা ব্যাকরণের কথা চিন্তা করেন? আপনার বাক্যের মধ্যে কারক, সমাস, বিভক্তি, প্রকৃতি, প্রত্যয় এগুলোর কথা কি কখনো ভাবেন? আপনি আপনার মন খুলে লিখতে পারেন, ইংরেজি ভাষায় রপ্ত করেন, FM মেথড পারেন, আপনি দেখবেন ফ্রি হ্যান্ড লিখতে পারবেন। আপনার কোনো গ্রামার ভুল হবে না, গ্রামারের কথা আপনাকে ভাবতেও হবে না। যার ফলে এই পদ্ধতিতে যদি কেউ ফলো করে, টেক্সট আমি আজকে ভেবেছিলাম আজকে ওগুলো নিয়ে আলোচনার সুযোগ পাবো, কিন্তু যেহেতু আজকে আমরা শেষ করে দিচ্ছি সম্ভবত, আমরা কি আমি বাকিগুলো দেখাতে পাচ্ছি না, হলে দেখাতে পারতাম যে ফ্রি হ্যান্ড কি করে লেখা সম্ভব। আচ্ছা, প্রথম দিকে একটু তো ভুল হবে, সেটাকে মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। ভুল যেটা হবে, এটা পদ্ধতি যদি ফলো করে ভুল হওয়ার সম্ভাবনা নেই। তারপরেও বলবো, একটা শিশু যখন হাঁটতে শুরু করে, সে তো 2-4 বার হোঁচট খায়, প্রথমেই তো একদম সোজা হয়ে দৌড়াতে পারে না, একটু ভুল হবে। ভুল হলেও এই ভুলটা কিন্তু মারাত্মক ভুল হবে না। ভুলটা হওয়ার পরে যে শিক্ষার্থী সে নিজেই ধরতে পারবে, ও আমার তো এই জায়গাটাই ভুল হয়ে গেছে, আমি ফর্মুলা প্রয়োগ করবো, লেসন প্রয়োগ করবো, দেখবো যে এই জায়গাটা ভুল হয়ে গেছে। এইভাবে সে তার নিজের ভুল নিজেই সংশোধন করতে পারবে। তারপরে প্র্যাকটিসের মাধ্যমে তার পক্ষে সফলতা অর্জন করা সম্ভব।
একজন স্টুডেন্ট এখন যারা মনে করছে ইংরেজি খুব দুর্বল, খুব কঠিন বিষয়, সেই ইংরেজিতে খুব দুর্বল, এই শিক্ষার্থী এই পদ্ধতি যদি ফলো করে, তার কাছে অন্য সব সাবজেক্ট যাই মনে হোক না কেন, কঠিন কিংবা সহজ, ইংরেজি হবে তার জন্য সবচেয়ে সহজ ভাষা এবং ইংরেজিতে A+ পাওয়া সম্ভব। আচ্ছা স্যার, এরপরে জয়িতা জানতে চেয়েছিলেন আমি এখন ভাত খাবো, এটার ইংলিশ কি হবে? আবার সেই ট্রান্সলেশন। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধু, আপনারা যদি এই লেসনগুলো ঠিক মতো দেখতেন, বুঝতেন, ফলো করতেন, তাহলে আমাকে এরকম প্রশ্ন করতেন না। আমি লেসন 2 এতে কি বলেছিলাম? লেসন 2 এতে বলেছিলাম বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব হবে। তাহলে কি যেন কি বাক্যটা কি? আমি এখন ভাত খাবো, এটা আমি এখন ট্রান্সলেশন। ভাত খাবো, এই যে ভাত খাবো বলছি, বাংলা বাক্যের শেষে ভার্ব আছে খাবো। তাহলে এটা আমার তো আই ডু ফর্মুলা ছিল। এই আই ডু ফর্মুলার 1 2 3 নম্বরে গিয়ে আমি বলেছিলাম আই শ্যাল ডু। তাহলে এই যে যখন বললাম আই শ্যাল ডু ফর্মুলা, তখন এই খাওয়া ইংরেজিটা আমি এখানে বসিয়ে দেবো। খাওয়া ইংরেজি হলো ইট অথবা টেক যাই বলি। আই শ্যাল ইট, ভাত ইংরেজি হলো রাইস। আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। যদি বলি এখন, তাহলে নাও আই শ্যাল ইট রাইস। আমার মনে হয় এগুলো কোনো জটিল ব্যাপারে হবেই না, একটা বাক্য না, অনেকগুলো বাক্য তৈরি করা সম্ভব। আমার মনে হয় আজকে একটু যদি বলে দিই, কি সময় কি আছে? আমি পাবো? স্যার আমরা বলে দিতে পারি। বলতে পারবো? তাহলে আমি একটু দেখিয়ে নেই একটু। আমি আজকে যে লেসনটাই করছিলাম, এই যে সে ফর এক্সাম্পল 4B। আচ্ছা 4B তে দরকার নেই, 2B তে দিই। আমরা একটা বাক্য করেছিলাম যে মা সুস্বাদু খাবার রান্না করেন, তাই না? একটা বাক্য করেছিলাম লেসন 2 এর প্রথম বাক্যটা করেছিলাম মা সুস্বাদু খাবার রান্না করেন। রান্না করেন, রান্না করেন। তাহলে এটা ছিল আই ডু ফর্মুলার মাধ্যমে, তাই তো? তাহলে মা সুস্বাদু খাবার রান্না করেন, রান্না করা ইংরেজি হচ্ছে কুক। তাহলে আই এর জায়গা হলো মাদার, ডু এর জায়গা হলো কুক। তাহলে মাদার হলে কুকস হয়ে যাচ্ছে। মাদার কুকস সুস্বাদু খাবার, ডেলিশিয়াস ফুড। এই একটা বাক্য থেকে আমরা বলেছিলাম মা সুস্বাদু খাবার রান্না করেন, মা সুস্বাদু খাবার রান্না করেছিলেন, মা সুস্বাদু খাবার রান্না করবেন, মা সুস্বাদু খাবার রান্না, এই যে আমি খাবো, এরকম প্যাটার্ন, তাই না? মা সুস্বাদু খাবার রান্না করেছেন, মা সুস্বাদু খাবার রান্না করছেন, মা সুস্বাদু খাবার রান্না করছিলেন। এই একটা বাক্য লেসন 2 এ থেকে আমরা 6টা বাক্য করেছিলাম। দেখেন লেসন 2B তেই যদি এই বাক্যটা প্রয়োগ করি, তাহলে কি হয়ে যাবে? মা সুস্বাদু খাবার রান্না করতে পারেন, মা সুস্বাদু খাবার রান্না করতে পারতেন, মা সুস্বাদু খাবার রান্না করা উচিত, মা সুস্বাদু খাবার রান্না করতেন, মা সুস্বাদু খাবার রান্না করতেও পারেন, মা হয়তো সুস্বাদু খাবার রান্না করতেন, মা অবশ্যই সুস্বাদু খাবার রান্না করবেন। তাহলে একটা বাক্য থেকে তো ওই লেসন 2 এর মাধ্যমে করেছিলাম আমরা 6টি বাক্য, লেসন 2B এর মাধ্যমে একটা বাক্য থেকে পারবো আমরা 7টি বাক্য। যেমন আই ক্যান ডু এর মাধ্যমে কি হয়ে যাবে? যেখানে বলেছিলাম মাদার কুকস ডেলিশিয়াস ফুড, এখানে হয়ে যাবে মাদার ক্যান কুক ডেলিশিয়াস ফুড। মাদার কুড কুক ডেলিশিয়াস ফুড। মা সুস্বাদু খাবার রান্না করতে পারতেন, মা সুস্বাদু খাবার রান্না করা উচিত, মাদার শুড কুক। ডু এর জায়গায় সব ডু এর জায়গায় বসাবো কুক। তাহলে মাদার, আই এর জায়গায় বসাবো মাদার। তাহলে মাদার শুড কুক ডেলিশিয়াস ফুড। মা সুস্বাদু খাবার রান্না করা উচিত, মাদার উড কুক ডেলিশিয়াস ফুড। মা সুস্বাদু খাবার রান্না করতেন, মাদার মে কুক ডেলিশিয়াস ফুড। মা হয়তো সুস্বাদু খাবার রান্না করতে পারেন। তাহলে মাদার মাইট কুক ডেলিশিয়াস ফুড। মা হয়তো সুস্বাদু খাবার রান্না করতেন, মাদার মাস্ট কুক ডেলিশিয়াস ফুড। মা অবশ্যই সুস্বাদু খাবার রান্না করবেন। এটা বাচ্চারা, মা এক এক বাচ্চা আরেক বাচ্চার সাথে এই ধরনের কথাবার্তা বলতে পারে। তাহলে আমরা দেখেছিলাম লেসন, আমি বলেছিলাম বাংলা ভাষাকে শেষ শব্দের উপরে ভিত্তি করে আমি প্রথমত ভার্ব, নন ভার্ব এবং ভার্বের পরে হয় জাতীয় শব্দ করেছিলাম। তারপর এক একটাকে এ বি সি। স্যার আমরা আজকে প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যদি একদম সংক্ষেপে একটু বুঝিয়ে দিতাম। একদম সংক্ষেপে যদি বলতে হয় তাহলে আমি এটুকুই বলবো যে টেন্স গ্রামার পরে আমরা যা শিখেছি সেটা শুধুমাত্র লেসন 2 এটা শিখতে পারি। আমরা লেসন 2 এ শিখতে পারি 12টা টেন্স শিখে। এই যে এতগুলো বাংলা ভাষার বাক্য রয়ে গেছে, এই বাক্যগুলো যদি শিখতে চাই স্বতঃস্ফূর্তভাবে, অবশ্যই আমাদেরকে এফএম মেথডের সহায়তা নিতে হবে। অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে যদি বাংলা মতো করে ইংরেজি বলতে চাই, শিখতে চাই, ফ্রি হ্যান্ড লিখতে চাই, পরীক্ষায় ভালো করতে চাই, নকলের ধারে কাছে যদি না যেতে চাই, প্রশ্নপত্র যদি মানে কি বলে ফাঁস করার মানে প্রয়োজনীয়তা যদি উপলব্ধ করতে না চাই, তাহলে এফএম মেথড জানলে আমার এগুলো দরকার হবে না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেক ধন্যবাদ।
দূরপাঠের শিক্ষার্থীরা দূরপাঠ প্রচারিত হয় প্রতি সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টায়। পুনঃপ্রচারিত হয় পরদিন সকাল 5:30 দূরপাঠ সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদেরকে চিঠি লিখুন। চিঠি লিখবার ঠিকানা প্রযোজক দূরপাঠ দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট 42, শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। আমাদেরকে মেইলও করতে পারেন durpat@desh.tv-তে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের দূরপাঠ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশ